সকাল থেকে ঝড়ে বৃষ্টি পড়ছে। এদিকে ট্রেনে করে নামবো আমি শিলিগুড়ি স্টেশনে। বাইরে যা বৃষ্টি, ছাতা নিয়েই নামতে হবে। যাব শিলিগুড়ির সান্যাল বাড়িতে। আমার নাম অপূর্ব সরকার। আমি একটা চাকরি পেয়েছি এই শিলিগুড়ি সান্যাল বাড়িতে, কেয়ারটেকারের চাকরি। আমার বাবা কয়েক বছর হয়েছে মারা গেছে। বাড়িতে মা রয়েছে আর আমি কোনো কাজবাজ করি না, কারণ কাজবাজ পাইনি। তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি বেকারই বসে আছি। কী করব? তারপর বিজ্ঞাপনে দেখলাম শিলিগুড়ির সান্যাল বাড়িতে একটা চাকরি রয়েছে, 10,000 টাকা মাইনে, খাওয়া পড়া দিয়ে। ভাবলাম এই কাজটা যদি পেয়ে যাই, সংসারে কিছু সাহায্য হবে। তাই চলে এলাম। চুপ করে বসে আছি অনেকক্ষণ। হঠাৎ ট্রেন থামল। দেখলাম বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। ছাতাটা বার করলাম। তারপর নামলাম স্টেশনে। মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে শোঁ শোঁ করে। আমি ভাবলাম, এ বাবা, এ তো খারাপ আবহাওয়া, যাবো কী করে সান্যাল বাড়ি? তারপর আমি কোনো রকম প্ল্যাটফর্ম থেকে নামলাম নিচে। সেখানে দেখলাম এক হাঁটু জল, চারিদিক জল থই থই করছে, সমানে বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া বইছে। আমার ছাতাটা গেল ভেঙে। তারপর আমি ভিজতে লাগলাম। কী করব কিছু বুঝে উঠতে পারছি না। হঠাৎ দেখলাম একটা গাড়ি আসছে। আমি চেঁচিয়ে পড়লাম, ও দাদা, ও দাদা, শুনছেন? ও দাদা, একটু দাঁড়ান না দাদা, ও দাদা। দেখলাম গাড়িটা থামলো। একজন ভদ্রলোক গাড়ির কাছ থেকে আমাকে দেখে বলল, কী হয়েছে, ডাকছেন কেন? আমাকে একটু একটু সান্যাল বাড়ি অবধি ছেড়ে দেবেন? সান্যাল বাড়ি? হ্যাঁ, আসলে আমি খুব বিপদে পড়ে গেছি। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। প্লিজ দয়া করে একটু ছেড়ে দিন। লোকটা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, উঠে পড়ুন, বলে আমাকে গাড়ি করে সান্যাল বাড়ি অবধি পৌঁছে দিল। সান্যাল বাড়িতে যখন পৌঁছলাম, তখন দেখলাম বৃষ্টি কিছুটা কমেছে। বাড়ির সামনে একটা বড় গেট। গেটটা খুললাম, একটা ক্যাঁচ করে শব্দ হলো। ভেতরে যখন ঢুকলাম, দেখলাম সামনে একটা বড় মূর্তি রয়েছে। মূর্তির নিচে লেখা রয়েছে অনিন্দিতা সান্যাল। খুব সুন্দর এই মূর্তি, সাদা শ্বেত পাথরের তৈরি। একটি মহিলা হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। আমার বেশ অদ্ভুত লাগলো, অনিন্দিতা সান্যাল কি? যাই হোক, আমি আর কিছু বললাম না। সোজা সান্যাল বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। ওখানে কলিং বেল ছিল। কলিং বেল টিপতেই একজন ভদ্রলোক বাইরে বেরিয়ে এলো। আমাকে বলল, কাকে খুঁজছেন? আমি বললাম, শশাঙ্ক বাবু আছেন? শশাঙ্ক সান্যাল? হ্যাঁ আছে, আপনি ভেতরে আসুন, বলে উনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। শশাঙ্ক সান্যাল এই বাড়ির মালিক। ওনার অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে। আসলে উনি বড়লোক মানুষ। কখনো শিলিগুড়িতে থাকেন, তো কখনো দার্জিলিংয়ে। অনেক চা বাগানের টেন্ডার ওনার আছে, বহুত পয়সা। উনি আমাকে দেখলেন ভালো করে, বললেন, কী নাম? আমার নাম অপূর্ব সরকার। বসো বসো। একদম ভিজে গেছো দেখছি। হ্যাঁ, আসলে স্যার, ওই ছাতা নিয়ে বেরিয়েছিলাম, বৃষ্টিতে ছাতাটা ভেঙে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো।
তা সব কাজ করতে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, এই আমার বাড়ি, দেখছো, এর একটু খেয়াল রাখতে হবে। আসলে আমি সবসময় বাইরেই থাকি, কখনো দার্জিলিং, কখনো কালিম্পং, কখনো কার্শিয়াং। শিলিগুড়িতে এত বড় বাড়ি, মাঝে মাঝে আসি আমি। তা সব কিছু কাজ বুঝে নিতে অসুবিধা হবে না তো? আর অবশ্য যদি অসুবিধা হয়, হরি আছে, হরিকে বলবে, ও তো আমাকে শিখিয়ে পড়িয়ে নেবে, বিশেষ অসুবিধা হবে না। আব্দুল, আব্দুল বলতেই একটা দেখলাম লোক সঙ্গে সঙ্গে ছুটে এলো। আগে যাই কর্তা, আমার লাগেজগুলো নিয়ে গাড়িতে তোল, আমি বেরোবো। তুমি সব দেখে শুকে নিও, আমি এলাম, বলে উনি বেরিয়ে গেলেন। শশাঙ্কবাবু বেরিয়ে যাওয়ার পর একটা লোক আমাকে ডাকলো, বাবু, আমি হরি। তা বাবু, আপনি আজ থেকেই কাজে জয়েন করেছেন বুঝি? আমি বললাম হ্যাঁ। উনি তো তাই বললেন। ঠিক আছে, আসেন আসেন, আমার সঙ্গে আসেন, বলে হরি আমাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরটা খুব ছোট, কিন্তু একজন লোকের পক্ষে থাকার জন্য উপযুক্ত। এটা হচ্ছে আপনার ঘর, এখানে আমরা সবাই থাকি। এখানে যারা কাজ করে তাদের জন্য আলাদা আলাদা ঘর আছে। আপনার ঘর আমার ঘরের পাশেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেশ। হরিকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, জিজ্ঞেস করবো কি? সত্যি কি উত্তর দিতে পারবে? হরিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হরি, ওই বাইরে একটা মূর্তি দেখলাম, মূর্তিটা কার? হরি একটু চমকে উঠলো। হরি বলল, বাবু, আপনি এখানে কাজ করতে এসছেন, এত কথার কি আছে? আপনি বলেন, একটু জিরিয়ে নিন, আমি আপনার জন্য একটু চা আনছি, বলে হরি তাড়াতাড়ি করে চলে গেল। কথাটা বেশ অদ্ভুত লাগলো। হরি কি কিছু এড়িয়ে যেতে চাইলো? আমার কথার কোনো জবাব দিল না, ঠিক বুঝে উঠতে পারলাম না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি ঘরে শুয়ে আছি। হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। একটা মহিলা হাওয়া করে কাঁদছে। আমার ঘুমটা ভেঙে গেল। এই বাড়িতে মহিলা, কিন্তু এই বাড়িতে তো কোনো মহিলা নেই, তাহলে কে কাঁদছে? আমার বিষয়টা দেখতে হচ্ছে বলে আমি বাইরে বেরোলাম। পকেটে আমার একটা টর্চ আছে, টর্চে আলো ফেলে বাইরেটা দেখলাম, কেউ তো নেই এখানে, তাহলে কাঁদছে কি? এদিকে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, সঙ্গে বাজের আওয়াজ, তার মধ্যে ওই মহিলার কান্নার আওয়াজ মিশে একাকার হয়ে গেছে। বুঝে উঠতে পারছি না। বাইরের ব্যালকনিতে একটা জানলা ছিল, জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে দেখলাম ওই মূর্তির সামনে একটি সাদা কাপড় পরা মহিলা বসে বসে কাঁদছে, আর সমানে ভিজছে প্রবল বৃষ্টির মধ্যে। আমার দেখে বেশ মায়া লাগলো। এ বাবা, এত বৃষ্টির মধ্যে একজন ভদ্র মহিলা এখানে বসে বসে কাঁদছেন, মনে অনেক বশ হারিয়ে ফেলেছে। না না না, ওনাকে সাহায্য করা উচিত বলে আমি তড়িঘড়ি করে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে যখন গেট খুলে বাইরে গেলাম, দেখলাম কেউ তো নেই, তাহলে কে কাঁদছে? দেখলাম মূর্তির সামনে কোনো মহিলা নেই, ফাঁকা চারিদিকে। এইদিকে শো শো করে হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল বৃষ্টি পড়ছে। আমি ঘরে ফিরে এলাম। পরের দিন হরি আমার জন্য চা নিয়ে এলো ঘরে। হরিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হরি, কাল রাতে কি কোনো মহিলা এসেছিল এই বাড়িতে? হরি কিছুক্ষণ চুপ করে বলল, বাবু, চাটা খেয়ে নি। হরি, তুমি কিছু এড়িয়ে যাচ্ছ আমার থেকে। আচ্ছা বাবু, আপনি এখানে কাজ করতে এসেছেন, অত কথার কি আছে বলেন তো? কেন? না কিছু না, আপনি চা খান, আর আমি আসি, আমার অনেক কাজ আছে, বলে হরি চলে গেল। হরি আমাকে বারবার করে এড়িয়ে যাচ্ছে, বিষয়টা দেখতে হচ্ছে। হরি কি কিছু লুকোচ্ছে আমার থেকে? কোনো কথা কি গোপন করছে? এমন কোনো বিষয় যেটা হরি জানে অথচ আমায় বলতে চাইছে না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি ঘুমোচ্ছি, হঠাৎ আবার সেই কান্নার আওয়াজ।
না, এটার একটা ভিজিট করতেই হবে। আমি আবার টর্চ হাতে বাইরে বেরোলাম। বেরিয়ে এদিক ওদিক দেখলাম, কেউ তো নেই। কিছুক্ষণ পর দেখলাম একটা লোক, হ্যাঁ একটা লোক ওই মূর্তির সামনে ঘোরাঘুরি করছে। আমি টর্চে আলো ফেললাম, কে? ভালো করে দেখলাম একটা কালো বর্ষাতি পরা ভদ্রলোক, হাতে তার কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। বাইরে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আমার হাতে টর্চ রয়েছে। বৃষ্টির মধ্যে আমি ছাতাটাও আনতে ভুলে গেছি। আমি ওই অবস্থাতে বাইরে বেরোলাম। কে ওখানে? কে? কে? বলতে গেলাম। বলতে যাওয়ার পর হঠাৎ দেখলাম লোকটা হাওয়ায় মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। অদ্ভুত, আমার বেশ ভয় ভয় করতে লাগলো। এই সাঁতার বাড়িটা কি ভুতুড়ে? এখানে কি ভূত পেত রয়েছে? দেখলাম মাটিটা খোঁড়া অবস্থায় রয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম ভেতরে একটা কঙ্কাল। কঙ্কাল? ভালো করে দেখলাম, হ্যাঁ তাই তো। তার হাতে একটা ঘড়ি, আরেক হাতে একটা আংটি। আংটিটা সোনার, হাতে একটা ঘড়ি রয়েছে, গলায় একটা চেন। চেনটা আমি বার করলাম কঙ্কালের শরীর থেকে। বার করার পর সেই লকেটের ভেতরে দুটো ছবি, একটি মহিলা আরেকটি পুরুষ। পুরুষটাকে আমি চিনি, শশাঙ্ক সান্যাল। তার মানে শশাঙ্কবাবুর স্ত্রী যেটা, তার মানে শশাঙ্কবাবু কি নিজের স্ত্রীকে খুন করে এখানে পুঁতে রেখেছে? আমার বেশ ভয় লাগলো। তার মানে শশাঙ্ক সান্যাল একজন খুনি। এসব কথা মাথায় আসতে পেছনে ঘুরে দেখি হঠাৎ ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখলাম, হ্যাঁ শশাঙ্ক সান্যাল, হাতে একটা রিভলভার, আমার দিকে তাক করে রয়েছে। আপনি? হ্যাঁ আমি। এটা আমার স্ত্রী কঙ্কাল। কি ভাবছো তুমি? তোমাকে এখানে ডেকে এনেছি কেন? কারণ তোমাকে এখানে আমি মেরে পুঁতে রাখবো বলে। আমাকে মেরে পুঁতে রাখবেন? কিন্তু কেন? কি করেছি আমি? কি করেছো? করেছো তুমি না, করেছো তোমার বাবা। হ্যাঁ, তোমার বাবা। তুমি অসীম সরকারের ছেলে, তাই না? হ্যাঁ, আমি অসীম সরকারের ছেলে। কেন, কি হয়েছে কি তাতে? আমাকে চিনতে পারলি না তুই? না, আমি আপনাকে চিনি না। চিনবি বা কি করে? তোর তখন বয়সই বা কত? তোর বাবা আর আমি দুজনে একসাথে ব্যবসা করতাম, কিন্তু তোর বাবার ব্যবসায় খুব নাম হলো, প্রচুর নাম ডাক। আমি হিংসে করতাম তোর বাবাকে। হ্যাঁ, হিংসে করতাম। একদিন সুযোগ বুঝে তোর বাবাকে আমি ঠকিয়ে রাস্তার ভিখিরি করে দিয়েছিলাম। আমার স্ত্রী সেটা জানতে পেরে যায়। তারপর আমি আমার স্ত্রীকে গলা টিপে খুন করি। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আর তোর বাবাকেও পৃথিবী থেকে আমিই সরিয়েছি। আমি বললাম, শয়তান, তুই আমার বাবাকে মেরেছিস? হ্যাঁ, তোর বাবা যে গাড়ি করে যাচ্ছিল, জিপ গাড়ি, তার ব্রেক ফেল করিয়ে দিই আমি। তারপর তোর বাবা পৃথিবী থেকে চলে যায়। এবার তুইও বাঁচবি না, তোকেও মেরে আমি পুঁতে রাখবো। তাই তো চাকরি দেওয়ার নাম করে তোকে এখানে ডেকে এনেছি। আমি জানতাম তুই বিজ্ঞাপনটা পড়ে এখানে আসবি, আর এলেই তোর কেল্লা ফতে। আজ তোর নিস্তার নেই আমার হাত থেকে। রিভলভারটা দেখেছিস? এখানে 6 রাউন্ড গুলি আছে, প্রত্যেকটা গুলিতে তোর নাম লেখা রয়েছে। আজ তোকে মেরে শেষ করে আমি এখানে পুঁতে রাখবো, কেউ বাঁচাতে পারবে না বলে শশাঙ্ক সান্যাল হাসতে লাগলো। আমি ভয়ে বললাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না।
মাথার ওপর ভগবান আছে। ভগবান, দেখতে পাচ্ছিস না ভগবানকে? আমিই ভগবান। আমার হাতে বন্দুকটা দেখেছিস? তাক করে রেখেছি তোর দিকে। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম শশাঙ্ক সান্যালের মাথায় কে যেন লাঠির বাড়ি মারলো। শশাঙ্ক সান্যাল চিৎকার করল, তারপর মাটিতে লুটিয়ে পড়ল শশাঙ্ক সান্যাল। পেছনে দেখলাম দাঁড়িয়ে রয়েছে একটি ভদ্র মহিলা, সাদা শাড়ির কাপড় পরা। এই মহিলার মূর্তিই তো রয়েছে এখানে। তারপর উনি আমার দিকে তাকালেন, তাকানোর পর আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেলেন। সব দেখার পর আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে শশাঙ্ক সান্যাল এবং বাড়ির অন্যান্য চাকর বাকরদের গ্রেপ্তার করে। পরে জানতে পারলাম শশাঙ্ক সান্যাল নিজের স্ত্রীকে খুন করে, আর এই চাকর রঘুর সাহায্যে এখানে পুঁতে রাখে। আমার বাবার অনেকদিনের বন্ধু ছিল শশাঙ্ক সান্যাল। বাবা এটা আমাকে বলেননি। পরে জানতে পারলাম আমার বাবাকে উনিই ঠকিয়েছিলেন। আজ আমার কাছে একটা ছোট্ট বাড়ি ছাড়া আর কিছু নেই, মাকে নিয়ে থাকি। আগে জানলে এই লোকটাকে আমি পুলিশে দিতাম। আর কি করব, খালি হাতেই ফিরতে হলো শিলিগুড়িতে।